আসসালামু গুড মর্নিং সবাইকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি এই আজকের এই সেমিনারের প্রেজেন্টেশনটায় আসার জন্য। আমি জিয়া হাসান, আমি একজন অর্থনীতিবিদ। আমি একই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করি অন বিহাফ অফ আইএলও। আমাদের আজকের এই আলোচনাটার সেমিনারের টাইটেল হচ্ছে Realizing the 1 lakh migration to Japan, opportunity, challenges and the action plan. আমরা প্রায় সকলেই বোধহয় জানি আজকে থেকে কয়েক সপ্তাহ আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাপানে গিয়েছিলেন। সেখানে 3টা MOU স্বাক্ষর হয়েছে এবং আমাদের ন্যাশনালি নিউজ হয়েছে যে জাপান বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক নিবে। আমরা এই MOUর বরাতে এনবিসিসি চেয়ারম্যান মিকিউ কেসকায়ামা তিনি বলেছেন যে 5 বছরে আমরা 1 লক্ষ লোককে স্বাগত জানাতে প্রস্তুত। কিন্তু এই ধরনের MOU আমাদের জন্য নতুন কিছু নয়। 2018 সালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাপান লোক নিবে। 2024-এও এই ধরনের আলোচনা এসেছে যে জাপান লোক নিবে। তো আসলে আমাদের রিয়ালিটিটা কি? আমরা why we are saying that this time it is different? আগেও একই প্রতিশ্রুতি ছিল, আমরা কি একই ধরনের একটা প্রতিশ্রুতি দিচ্ছি নাকি? এই পার্থক্যটা হচ্ছে এখন আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার, উনি বিশ্ববরণ্য একজন মানুষ। উনি যখন জাপানে গিয়েছেন এবং জাপানের প্রধানমন্ত্রী এবং জাপানিজ কর্পোরেশনের সাথে বসেছেন, তখন সেখানে একটা আলোচনা তৈরি হয়েছে, বাংলাদেশকে নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে যে বাংলাদেশ থেকেও জাপানের লোক আসতে পারে। জাপানিজ কোম্পানিরাও সচেতন হয়েছেন এবং একই সাথে উনি যেহেতু আমাদেরকে একটা ভিশন দেখিয়েছেন, আমাদের মিনিস্ট্রি আন্ডার দ্য গাইডেন্স অফ ডক্টর আসিফ নজরুল এবং আমাদের এখানে প্রেজেন্ট আছেন অনারেবল স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার মিস্টার লুৎফি সিদ্দিকী, ওনারা একটা গাইডেন্স দিয়েছেন। সেই গাইডেন্সের আন্ডারে আমাদের মিনিস্ট্রি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় we are working to create an operation plan how we can send 1 lakh migrant to Japan. So আমরা আজকে সেই আলোচনাটাই করব। এই আলোচনায় 3টা পার্ট। আমি অপরচুনিটি, জাপানের অপরচুনিটি কেন ইউনিক সেটা, এবং এই অপরচুনিটি রিয়েলাইজ করতে আমাদের চ্যালেঞ্জ কি, এবং আমাদের মিনিস্ট্রি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি কি করেছে সেটারও আমি কিছু আলোচনা করব। সো এই আলোচনাটার ফ্রেমওয়ার্ক হচ্ছে, প্রথমে আমি অপরচুনিটিটার কথা বলবো এবং জাপানের মাইগ্রেশন স্কিম, এটা যে একটু ইউনিক, এটা নিয়ে কিছু আলোচনা করব, এবং একই সাথে চিফ অ্যাডভাইজারের ভিশনটা কিভাবে আমরা আমাদের অপারেশনালাইজ করতে পারি সেটা নিয়ে কিছু আলোচনা করব, এবং জাপানের স্কিম ওয়াইজ কিছু আলোচনা করব। সো যেই আর্গুমেন্ট আমি শুরুতেই করতে চাই যে আমাদের অপরচুনিটি কিন্তু আরো অনেক বড়। এই যে 3টা MOU ফ্রেমওয়ার্কে আমরা বলছি যে 1 লক্ষ লোক নিব, এটা বছরে 20,000 হয়, কিন্তু we can actually send 1 lakh people to Japan each year. কারণ আমরা এই প্রথম দেখতে পাচ্ছি যে মাসের বেশ কয়েক মাসে জাপান থেকে লোক আসতেছে, জাপানিজ কোম্পানিরা আমাদের সাথে বসতেছে, তারা MOU সাইন করার জন্য আমাদের মিনিস্ট্রিকে বারে বারে চিঠি দিচ্ছে। এই ধরনের কোনো এত ইনিশিয়েটিভ কিন্তু আর কোনো দেশে আমরা দেখি না। দ্যাট মিনস দ্যাট জাপান নিজেরা তারা হিসাব করছে যে যেই সব দেশ থেকে তারা লোক নেয় ওই দেশগুলো থেকেও লোক আর পাওয়া যাবে না, ফলে বাংলাদেশকে তাদেরকে ডেভেলপ করার জন্য তারা নিজেরাই আগ্রহী। এবং আমরা যদি আমাদের কম্পিটিটর কান্ট্রিগুলো দেখি, আমরা যদি নেপালের এক্সাম্পলটা দেখি, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই অপরচুনিটিটা নেপাল কিভাবে ব্যবহার করছে। কোভিডের সময় নেপাল খুব বেশি লোক জাপানে ছিল না, বাংলাদেশের থেকে অল্প বেশি ছিল, কিন্তু ওই সময় আমরা 2021 নেপাল 1000 লোক পাঠাইছে, আমাদের 75 দেখাচ্ছে, দ্যাটস ডিউ টু কোভিড। আমাদের বছরে 500-700 লোক জাপান থেকে নেট মাইগ্রেশন হয়, কিন্তু তারপরে 2022-এ নেপাল হ্যাজ রেজড ইট টু 42,000, তারপরে another 36,000, এখন 56,000। সো ক্লিয়ারলি নেপাল জাপানের অপরচুনিটিটাকে ইউটিলাইজ করতেছে, তারা স্ট্র্যাটেজাইজ করছে, তারা প্রোগ্রাম নিচ্ছে, দে হ্যাভ ডান সামথিং রাইট। আর যেখানে আমরা
প্রায় রাফলি 800 থেকে 1000 লোক পাঠাতাম, সেটাকে আমরা স্কেল করে 15 বছর 5000, 15 বছর 4000 এই জায়গায় পড়ে আছি। বাট ইফ ইউ লুক এট দ্য সাইজ অফ দ্য অপরচুনিটি, তাহলে জাপানের অপরচুনিটি ইজ ভেরি ভেরি হাই। আমি একটু পরে একটা স্লাইডে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র স্পেশালাইজড স্কিলে জাপানের আগামী 5 বছরে প্রায় 8 লক্ষ লোকের দরকার পড়বে, তাদের নার্স দরকার পড়বে 1.5 লক্ষ। সো এই অবস্থাতে আমি আবার একটু ব্যাকে ফিরে আসি যে 1 লক্ষ লোকের আলোচনাটা যে এমওইউ থেকে আসছে, সেই এমওইউতে রয়েছে যে 2026-এ প্রায় 400 লোক যাবে, এটা বাড়তে বাড়তে 2030-এ গিয়ে 50,000 প্লাস হবে। বাট দ্যাটস নট উই আর লুকিং এট। আমাদের এই লক্ষ্য না, আমাদের লক্ষ্য ক্যান বি মাচ হায়ার। আমরা 1 বছরে 1 লক্ষ লোক পাঠাতে চাই এবং আশা করি আমরা সেটা পারবো। দ্যাটস ওয়াই উই আর হিয়ার টুডে, দ্যাটস ওয়াই মিস্টার লুৎফি সিদ্দিকী ইজ হিয়ার টুডে, এবং সেই জন্যই আমাদের মিনিস্ট্রি কাজ করছে। তো এই আলোচনাটা করতে গিয়ে আমাদেরকে একটু বুঝতে হবে যে জাপানের মাইগ্রেশন স্কিমটা কিভাবে কাজ করে এবং সেই স্কিমের ভিত্তিতে আমরা কিভাবে আমাদের টার্গেট করতে পারি। সো জাপানের 4টা স্কিম রয়েছে, ওরা এটাকে বলে এসএসডব্লিউ, টিআইটিপি, স্টুডেন্ট ভিসা এবং হোয়াইট কলার জবস। সো এসএসডব্লিউ হচ্ছে স্পেসিফাইড স্কিল ওয়ার্কার্স, এরা হচ্ছে যে স্পেশাল, এখানে 16টা ক্যাটাগরি রয়েছে। 16টা ক্যাটাগরির মধ্যে নার্স রয়েছে, 16টা ক্যাটাগরির মধ্যে কনস্ট্রাকশন সেক্টর রয়েছে, আরো বিভিন্ন ইভেন শিপ বিল্ডিং রয়েছে। এই 16টা ক্যাটাগরির মধ্যে বাংলাদেশ এখন পর্যন্ত 3টা ক্যাটাগরিতে লোক পাঠাতে পারত এবং 2টা নতুন পরীক্ষা শুরু হয়েছে। আর টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রাম, এটা হচ্ছে যে একেবারে ইয়াং যারা, তারা এটা যেতে পারবে তেমন কোনো অভিজ্ঞতা ছাড়া, তারা ওখানে ইন্টার্ন করবে। এবং আমরা যদি আমাদের নাম্বার দেখি, এটা আসলে ভয়াবহ নাম্বার। মানে লুকিং এট দ্য সাইজ অফ দ্য অপরচুনিটি এবং লুকিং এট আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেভাবে আগিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে 2022-এ আমরা এসএসডব্লিউ, যেখানে নার্সিং এবং অন্যান্য স্কিলসে আমরা মাত্র 103 জন লোক পাঠাইছি। 2023-এ পাঠাইছি 145। টেকনিক্যাল ইন্টার্নে আমরা পাঠাইছি 300, 700 এরকম। স্টুডেন্ট ভিসায় ক্যাটাগরিটা রাইজিং, এখানে 2023-এ আমরা 2000 পাঠিয়েছি। 24-এ এটা আমি এখানে জুনের ডেটা দিছি, বাট এন্ড পর্যন্ত এটা প্রায় 4.5 চলে গেছিল এবং কারেন্টলি প্রত্যেক মাসে 1,500 যাচ্ছে। সো যেটা আমরা করতে পারি যে ক্যান বি টার্গেট দিস, এই আমরা 140, 150 এটা জায়গায় ক্যান বি রেইজ দ্য এসএসডব্লিউ টু 20K, 20,000 আমরা পাঠাতে পারি কিনা। আমরা টেকনিক্যাল ইন্টার্ন টার্গেট করবো 40,000, আমরা স্টুডেন্ট ভিসা টার্গেট করবো 30,000। সেই ধরনের লক্ষ্য নিয়ে যদি আমরা আগাই, তাহলে কিন্তু আমরা বছরে 1 লক্ষ লোক পাঠাতে সক্ষম হব, যেটা আমরা দেখেছি নেপাল যেভাবে করেছে। তো এবং যে এই টার্গেটটা নেওয়ার জন্য জাপানের চাহিদার কিন্তু অভাব নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি জাপানের নার্সিং কেয়ারে প্রায় 1,35,000 লোক লাগবে আগামী 4-5 বছরে। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে 80,000, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, মানে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে যারা কাজ করবে, সেখানে প্রায় 2 লক্ষ লোক লাগবে। তো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ক্যাটাগরিগুলোতে আমাদের প্রতিদ্বন্দ্বী কান্ট্রি নেপাল বা মায়ানমার, তারা 2024-এর জুন পর্যন্ত গ্রস মাইগ্রেশন, নেপাল আমাদের টিআইটিপি যদি টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রামে যদি দেখি, মিয়ানমার প্রায় 31,000 লোক পাঠিয়ে ফেলেছে, যেখানে আমরা পাঠাচ্ছি প্রায় মানে গ্রস নট অ্যানুয়াল 2400, 1400, 1500 এরকম। সো শিওরলি আমরা এই লক্ষ্যগুলো রিচ করতে পারবো। তাহলে 1 লক্ষ লোক যদি পাঠাতে হয়, আমাদেরকে সবাইকে যেটা করতে হবে, আমাদেরকে একটু স্ট্র্যাটেজাইজ করতে হবে যে আমরা কিভাবে পাঠাবো। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে অপারেশনাল প্ল্যান করতে হবে এবং যে চ্যালেঞ্জগুলো আছে সেটা আমাদেরকে দূর করতে হবে, এবং আলোচনাগুলো আজকে আমরা করব। কিন্তু একটা প্রশ্ন সবসময় আসে, সেটা হচ্ছে যে আমরা যদি ক্যাপাসিটিটা মানে বৃদ্ধি করি, তাহলে কি জাপান থেকে চাহিদা যেটা আছে ওটা থিওরিটিক্যাল ডিমান্ড, তাহলে কি লোক নিয়ে যাবে? আমি যদি একজন প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনার হই, আমি যদি একটা রিক্রুটিং এজেন্সি হই, আমি যদি একটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং প্রতিষ্ঠান হই, আমি কি তাহলে ক্যান আই ইনভেস্ট নোয়িং দ্যাট যে আমার লোকগুলো নিয়ে যাবে? আমার ওই গ্যারান্টি কি আছে? এই প্রশ্নটা আমি ছোট্ট করে টাচ আপন করতে চাই, এবং আমি বলতে চাই যে দেয়ার ইজ এ ওভারওয়েলমিং ডেটা আছে যেটা সাপোর্ট করে যে আপনারা যারা
প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনার্স। আজকে আমরা কিন্তু পায়রার বেশ কিছু শীর্ষ প্রতিষ্ঠানকে দাওয়াত দিয়েছি, সবাইকে দাওয়াত দিতে পারিনি জায়গা স্বল্পতার জন্য, কিন্তু আমরা তথ্যগুলো পৌঁছে দিব যে যারা সৌদি আরব বা অন্যান্য দেশে টার্গেট করেন তারা জাপানকে টার্গেট করেন না, বা আমাদের আরো যেসব অর্গানাইজেশন আছে আমরা বলতে চাই যে না, ইউ ক্যান ট্রুলি ইনভেস্ট। সো সাপ্লাই সাইডে যদি আপনারা লোক তৈরি করেন তাহলে ডেফিনেটলি পাঠাতে পারবেন। তো আমরা চ্যালেঞ্জেস গুলো দেখি এবং আমরা নাম্বারসে যদি দেখি যে আমরা 2024-এ জাপানিজ ল্যাঙ্গুয়েজ পাস করেছে প্রায় 8,000 মানুষ, এর মধ্যে 7,000 হচ্ছে N5 জাপানের ল্যাঙ্গুয়েজের সবচেয়ে নিচের ক্যাটাগরি, আর N4 পাস করেছে মাত্র 821। আমি নিজে একজন ল্যাঙ্গুয়েজ লার্নার, আমার ফ্যামিলি এখনো জার্মানিতে থাকে, আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শিক্ষার্থী। আমার সেই শেখার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি আসলে N5 এটা কোনো লেভেল না। 300 ওয়ার্ড শিখে আপনি আপনি আমাকে দরজাটা খুলে দেন, টয়লেটটা কোথায় এটাও বলতে পারবেন না। সো অ্যাকচুয়ালি যে N5 এর যে 7,000 নাম্বার, এটা কিন্তু মানে এটা একটা জাস্ট স্টার্টিং। এটা IELTS আমি বলবো রাফলি 2.5 ইকুইভ্যালেন্ট। সো ট্রুলি মোটামুটি কনভারসেশনাল, সেটাও আমি বলবো আহামরি কোনো কনভারসেশনাল অফ IELTS 4 or 4.5 লেভেল, সেটা মাত্র আমরা 821 জন লোক তৈরি করছি এন্টায়ার 2024-এ। সো আমাদের নাম্বারসে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমরা যথেষ্ট পরিমাণ ল্যাঙ্গুয়েজ লার্নার্স তৈরি করতে পারি। হোয়াট আর দ্য ইস্যুস যেগুলো আসছে সেটা হচ্ছে যে আমাদের বোথ পাবলিক সেক্টরে আমাদের রয়েছে BMET ট্রেন করে এবং প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউট আছে। আমি জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় 80টার মতো প্রতিষ্ঠান আছে, কিন্তু তাদের ট্রেনিং স্ট্যান্ডার্ডটা ইনএডিকুয়েট। এটা ট্রেনারদের সমস্যা রয়েছে, ট্রেনারদের প্রোনাউন্সিয়েশন, আমাদের তো শুদ্ধ বাংলা এবং কলোকিয়ালের মধ্যে পার্থক্য রয়েছে। সো জাপানিজদের তাদেরও একটা শুদ্ধ জাপানি শেখার একটা বিষয় রয়েছে, এবং আমাদের ট্রেনারদের বড় একটা অংশ জাপান ফেরত। তারা অনেক আগে জাপানে গিয়েছিলেন, তাদের অনেকেই অল্প শিক্ষিত কিন্তু ভালো জাপানিজ বলেন, কিন্তু মেবি তাদের প্রোনাউন্সিয়েশনটা ঠিক নেই। ফলে আমি যখন বিভিন্ন সেন্ডিং অর্গানাইজেশন যারা জাপানে লোক পাঠায় তাদের সাথে কথা বলেছি, তারা বারে বারে বলছেন যে আমাদের জাপান থেকে লোক আসছে, ওদের অনেক আগ্রহ, কিন্তু ওরা দেখতে পাচ্ছে যে তোমাদের ল্যাঙ্গুয়েজ লার্নারদের মানটা অ্যাডিকুয়েট না। সো একই সাথে একটা চ্যালেঞ্জের কথা আসছে, অনেক প্রাইভেট অর্গানাইজেশন জাপান থেকে বা নেটিভ ল্যাঙ্গুয়েজ স্পিকার আনতে চাইছেন, কিন্তু বিডার একটা রিকোয়ারমেন্ট আছে যে মিনিমাম $3,000 না হলে সেটা বিডা অ্যালাউ করে না। এবং একই সাথে N4 এর যথেষ্ট কোর্স হচ্ছে না, N3 তো হচ্ছেই না। সো এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইস্যুস। অন্যদিকে যদি SSW ইস্যুস দেখি, আমি এগেইন ওই প্রশ্নটা আসছি যে ডু উই হ্যাভ এ সাপ্লাই সাইড প্রবলেম অর ইজ ইট এ ডিমান্ড সাইড প্রবলেম। গত এপ্রিল মাসে একটা জাপানিজ কোম্পানি আমাদের বোয়েসেলে এসে বোয়েসেলের মাধ্যমে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তাতে তারা নার্স খোঁজে, এবং এই নার্স যখন খোঁজে তখন মাত্র 200 জন অ্যাপ্লাই করে। তারা অ্যাকচুয়ালি তাদের জন্য একটা ট্রায়াল ছিল যে বাংলাদেশ থেকে আমরা নার্স পাই কিনা। এই 200 জনের মধ্যে মাত্র 25 জন কোয়ালিফাই করে, যার মধ্যে একজন ছিল মহিলা, নারী, কিন্তু তারা মূলত নারী নার্সই খুঁজতেছিলেন। তাহলে বাকি 175 কেন সিলেক্ট হয় নাই যে তারা নাইদার N4, বিকজ N4 হচ্ছে যে নার্সিং এর জন্য রিকোয়ারমেন্ট, নাইদার তাদের SSW পরীক্ষা যেটা পাস করতে হয় ওটা পাস করে নাই, অথবা তাদের দুটাই নেই। সো তার মানে কি, নার্সিং এর যে 1,75,000 73,000 চাহিদা আমরা জাপানে দেখলাম, সেটার বিপরীতে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ নার্স তৈরি হয়নি। যদিও আমাদের IELTS কোয়ালিফাইড 11,000 নার্স রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ওই যে পরীক্ষাটা দিতে হবে, জাপানিজটা শিখতে হবে, সেইটার কোয়ালিফাইড আমাদের নার্সেস তৈরি হয়নি। এবং আমরা তাহলে বলতে পারি, একটা প্রশ্ন আসতে পারে যে পরীক্ষা হলের কি সমস্যা আছে, পরীক্ষা দিতে চাইছে পরীক্ষা দিতে পারতেছে না, তা না। আমরা এখানে ডেটাতে দেখতে পাচ্ছি যে টেস্ট ক্যাপাসিটি ছিল 2024-এ 300, এই টেস্ট ক্যাপাসিটির মধ্যে মাত্র 154 জন পরীক্ষা দিয়েছে, বাকি 150 টেস্ট ক্যাপাসিটি খালি ছিল এবং তাদের মধ্যে 100 জন পাস করেছে। সো ক্লিয়ারলি উই হ্যাভ এ সাপ্লাই সাইড প্রবলেম, এবং দ্যাট অ্যাপ্লাইজ টু এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন, এই 5টা ক্যাটাগরিতে পরীক্ষা দিতে পারে। সো ক্লিয়ারলি আমাদের একটা
সাপ্লাই সাইড প্রবলেম আছে এবং যেটা মাইগ্রেশন ডেটাতে রিফ্লেক্টেড। আপনার যদি 100 জন পাস করে 100 জনের থেকে 66 জন যাবে, এটাই তো স্বাভাবিক। সো আমরা পিছিয়ে আছি দক্ষ জনশক্তি, জাপান যেটা চায়, যেভাবে চায় সেটাকে তৈরি করতে। এবং আমি বারে বারে এই স্লাইডটায় ফেরত আসবো যে জাপানের চাহিদা প্রচুর। আমাদের নার্সিং কেয়ারে জাপানের আগামী 5 বছরে 1 লক্ষ লোক তৈরি, তাদের চাহিদা রয়েছে। আমি আবার এই আর্গুমেন্টে ফিরতে চাই। আমাকে অনেকে বলে যে জিয়া ভাই আমি বিদেশে যাব, কই যাব, জার্মান শিখবো। আমি আগে বলতাম জার্মান শিখেন, আমি নিজে জার্মানিতে থাকি, ওই দেশকে বুঝে সেটার ভিত্তিতে বলি। কিন্তু এখন আমি বলি যে না, আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন, দ্যার ইজ নো গ্যারান্টি জার্মান একটা কোম্পানি আপনাকে নিয়ে যাবে। কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং জাপানের স্কিলের রিয়ালিটিটা এমন, আই এম গিভিং ইউ কমিটমেন্ট, ব্যক্তিগত কমিটমেন্ট, আমার বোঝাপড়া থেকে, আমার লেখাপড়া থেকে কমিটমেন্ট, যে আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের আত্মীয় স্বজনদেরকে, বা আপনারা একজন এন্টারপ্রেনার হিসেবে আপনাদের যাদেরকে স্টুডেন্টসদেরকে, আপনারা যদি 8 থেকে 9 মাস ট্রেনিং লাগে N4 এবং যে কোনো একটা SSW তে কোয়ালিফাই করতে, আই ক্যান গ্যারান্টি ইউ তাদেরকে জাপানিরা এসে নিয়ে যাবে। পৃথিবীতে আর কোনো ভাষা নাই, আর কোনো দেশ নাই যাদের এত ডেসপারেট নিড আছে। সো দ্যাট ইজ দ্য রিজন আমরা আসলে এই সেমিনারটা আপনাদের আজকে অর্গানাইজ করেছি, টু লেট ইউ নো দিস ইনফরমেশন। আমরা সবাই ইনফরমেশনগুলো জানি না, এবং দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন দ্য ডেটা, যে অ্যাকচুয়ালি জাপানের লেবার মার্কেটে বিগত কয়েক বছরে নেপাল টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রামে স্টুডেন্ট ক্যাটাগরিতে নেপাল ৭৩,০০০ লোক নিয়ে গেছে। আমাদের প্রায় সব মিলে এটা গ্রস ১৭,০০০। টেকনিক্যাল ইন্টার্নে মিয়ানমার ৩১,০০০-এ চলে গেছে, আমরা প্রায় ১৩১৪-তে পড়ে আসি। SSW বা নার্সিং সহ এই ক্যাটাগরিতে আমাদের ৪৫০ এই ধরনের, কিন্তু মিয়ানমার যেখানে ২০,০০০-এর উপরে নিয়ে গেছে। দ্যাট অলসো ইনক্লুডস দি হোয়াইট কলার জবস, কিন্তু আজকে আলোচনা আমি এটা ডিটেলে যাচ্ছি না। অন্যদিকে টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রাম, এটা আমাদের BMET ইতিমধ্যেই একটা প্রোগ্রাম রান করে IM জাপান নামে একটা প্রতিষ্ঠানের সাথে। IM জাপানকে আমরা BMET-র একটা শাখা দিয়ে দিয়েছি, সেখানে তারা টেকনিক্যাল ইন্টার্নদেরকে ট্রেন করে নিয়ে যায়। IM জাপান অ্যানুয়ালি প্রায় ২০০-২৫০ সেভাবে নেয়। সেই ডেটাটাও আসলে IM জাপানের মতো আরো অসংখ্য প্রতিষ্ঠানের আসার সুযোগ আছে। আপনি যদি মিয়ানমারকে দেখেন, আমাদের যেখানে ডেটা প্রায় ২০০-২৫০, সেখানে মিয়ানমার ৩১,০০০ টেকনিক্যাল ইন্টার্ন নিয়ে যাচ্ছে। সো আমি বারে বারে আপনাকে ফিরে আসতে চাচ্ছি যে অ্যাজ অ্যান এন্টারপ্রেনার ইউ ক্যান ইনভেস্ট। আপনি বাইরের যদি আপনার মার্কেট থাকে গালফ কান্ট্রিজে, ইউ ক্যান অ্যাকচুয়ালি ফোকাস অন জাপান অ্যাজ ওয়েল। সো SSW এবং টেকনিক্যাল ইন্টার্নের চ্যালেঞ্জটা কি? আমাদের যথেষ্ট কোয়ালিফাইড কোয়ালিটি ট্রেনিং সেন্টার তৈরি হয়নি, এনাফ নিউ এন্টারপ্রেনার্স আসছে না, এবং লাইসেন্স একটা বড় ইস্যু, আমাদের অনেক হাই লাইসেন্স ফি, এবং স্টুডেন্টসরাও অ্যাওয়ার না যে জাপান মার্কেটটা এত হাইলি প্রসপেক্টিভ। এবং একই সাথে ইভেন সেন্ডিং অর্গানাইজেশনরা যারা জাপান লোক পাঠান, তারা অনেক সময় লোক খুঁজে পান না যারা ট্রেন হয়েছেন কিন্তু কানেক্টে নাই। এবং একই সাথে আমাদের ক্যাটাগরি মাত্র 3টার সাথে 2টা নতুন হয়েছে, আরো 11টা ক্যাটাগরি বাকি। সো দিস আর দ্য লিমিটেশনস। অন্যদিকে স্টুডেন্ট ভিসা প্লাস ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসা, যেটা একটা ভিসা আছে, আপনি জাপানে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিয়ে চলে যেতে পারবেন। এইটার লিমিটেশনস গুলো যদি আমরা, এটার নাম্বারসটা যদি আমরা দেখি, 2023-তে প্রায় 2,000 লোক গিয়েছে। আমার কাছে এক্স্যাক্টলি আপডেটেড ডেটাটা লাস্ট ফিউ মান্থসের নাই, কিন্তু এই ইনফরমেশনটা আছে যে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিতে নাম্বারটা সিগনিফিকেন্টলি বাড়তেছে। ইভেন এপ্রিল মাসেও 2,000 ভিসা ইস্যু হয়েছে, এবং যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করছেন তাদের সাকসেস রেট ইজ 80%। অনেকে মনে করেন এটা ভালো পার্সেন্ট, অনেকে মনে করে এটা খারাপ পার্সেন্টেজ, বাট স্টিল 80% আমি মনে করি অত খারাপ না। সো এটা খুব র্যাপিডলি রাইজিং। এবং স্টুডেন্ট ভিসার চ্যালেঞ্জেস গুলো কি? একটা চ্যালেঞ্জ যেটা হয়, আসলে আমি জানি না, আমরা জাতিগতভাবে যখনই সুযোগ পাই আমরা দুর্নীতি করার চেষ্টা করি। জাপানিজরা কিন্তু অত্যন্ত দুর্নীতি অসহনশীল জাতি। ফলে যখন জাপান এমবেসিতে অনেকগুলো ফেক ডকুমেন্ট সাবমিট হওয়া শুরু হলো, তখন তারা জাপান এমবেসিটা VFS কে পাঠিয়ে দিল। VFS প্রসেসটা স্লো করে দিল, এবং VFS এর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন হয়ে গিয়েছে। একই সাথে
ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যখন কঠিন হয়ে গিয়েছে, তখন জাপানিজ যে ট্রেনিং ইনস্টিটিউশনগুলো বাংলাদেশে অফার লেটার পাঠায়, তারা বলতেছে যে আমার তো কোর্সের টাইম শেষ হয়ে যাচ্ছে, তোমাদের লোকজন তো ভিসা পাচ্ছে না, তখন তারাও কিন্তু অফার লেটার কমায় দিচ্ছে। এবং একই সাথে একটা ব্যাংক গ্যারান্টার সার্টিফিকেট দিতে হয়, এটা অনেক স্টুডেন্টের জন্য কঠিন। এবং অনেক স্কুল, মোস্ট স্কুলস অ্যাকচুয়ালি অফার লেটারটা দেওয়ার আগেই বলে যে টাকা ট্রান্সফার করতে হবে 6 থেকে 8 লক্ষ টাকা। এটা খুব মানে অনেক পরিবারের জন্য এত সহজও নয়। এবং একই সাথে যদিও স্টুডেন্ট ভিসাতে ল্যাঙ্গুয়েজের কোনো চাহিদা থাকার কথা না, কিন্তু আমাদের এমবেসি এখন কিন্তু বলতেছে যে না, কোনো কোনো ক্ষেত্রে বলতেছে N5 পাস করতে হবে। সো এই যে স্ট্যাটাস কোড আমরা দেখলাম, এই স্ট্যাটাস কোডটা রিজলভ করতে আমাদের মিনিস্ট্রি কি করেছে এটার কিছু ব্রেকডাউন আমি দিব, আমি আফটার দ্যাট অল ফিনিশ। আমাদের মিনিস্ট্রি এবং আন্ডার দ্য গাইডেন্স অফ প্রফেসর আসিফ নজরুল এবং এখানে প্রধান উপদেষ্টা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট জনাব লুৎফি সিদ্দিকী, ওনার বিশেষ ভূমিকা আছে, আমার অবশ্যই এটা বলতে হবে। আমরা ফোকাস করেছি যে সেট অফ কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কাজগুলো যদি আমাদের এক্সিস্টিং টিমের উপরে চাপাই, which is already burden, তাহলে তো এত বড় কাজ আমরা করতে পারবো না। সো উই ফোকাসড অন ক্রিয়েটিং এ জাপান সেল। আমাদের একজন 3 সদস্যের জাপান সেল তৈরি করা হয়েছে আন্ডার দি লিডারশিপ অফ এ জয়েন্ট সেক্রেটারি। এবং একই সাথে আমরা নতুন জনবল প্রস্তাব করেছি। আমরা যখন একটা প্রস্তাব করছি সবাই ভয় পায়, ও বাবা গো, নতুন জনবল, এটা তো অনেক অ্যাপ্রুভাল লাগে, এটা তো সচিব মিটিং এ পার হইতে হয়, এটা তো সম্ভব না। কিন্তু আমরা বলছি না, আমরা নতুন জনবল করব। এখানে আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট জনাব লুৎফি সিদ্দিকী আছেন, উনি বলছেন যে না, আই উইল পার্সোনালি ফলো ইট আপ। আমাদের প্রফেসর আসিফ নজরুল বলছেন যে উই উইল পার্সোনালি ফলো ইট আপ। সো আমরা কিন্তু স্টেপটা নিয়েছি টু ক্রিয়েট এ ডেডিকেটেড ম্যান পাওয়ার ফর জাপান সেল। একই সাথে আমরা জাপানিজ এমবেসিতে আমাদের লেবার উইং এর ক্যাপাসিটিও বৃদ্ধি করছি। এখানে কারেন্টলি একজন ফার্স্ট সেক্রেটারি ছিলেন, আমরা সেখানে ওটা 3 জনের ক্যাপাসিটি তৈরি করেছি, সেটার জন্য প্রস্তাব করেছি, এন্ড উই আর ওয়ার্কিং অন দ্যাট। সো এই জাপান সেলটা তৈরি করা হয়েছে টু ডু এ সেট অফ ওয়ার্কস। এবং লেটস সি কিছু কিছু কাজ আমরা অলরেডি করেছি কিনা। সো আমরা এর আগে যে প্রবলেমগুলো দেখেছিলাম, যে ল্যাঙ্গুয়েজের দিকে আমাদের ট্রেনিং স্ট্যান্ডার্ড অ্যাডিকুয়েট না, ট্রেনার্স দের স্ট্যান্ডার্ড ভালো না, বিডার একটা ইয়ে এসেছিল। আমরা একটা কাজ যেটা করেছি সেটা হচ্ছে যে ইতিপূর্বে বিএমইটিতে একজন ট্রেনারের পার আওয়ার ল্যাঙ্গুয়েজ এর ফি ছিল 400 টাকা। এটা আমরা উই হ্যাভ রেজড ইট টু $10 ইকুইভ্যালেন্ট। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে নেটিভ টিচারদেরকে আমরা পড়াবো, এবং প্রয়োজনে অনলাইনেও নেটিভ টিচার পাওয়া যায়, অনলাইনে স্ট্যান্ডার্ড $8 to $10। এবং আমরা এটা কিন্তু অলরেডি পলিসি পাস হয়ে গিয়েছে। ইউ উইল বি হ্যাপি টু নো জার্মান ল্যাঙ্গুয়েজে এই পরিমাণ স্যালারি ইজ বিং পেইড অ্যাজ ওয়েল। সো উইচ মিনস জাপান থেকে ফেরত বা হাই কোয়ালিটি ল্যাঙ্গুয়েজ টিচার্স এখন কিন্তু আমাদের এখানে জাপান হোক বা অন্যান্য ভাষা হোক বিএমইটিতে ট্রেন করতে আমরা এখন পাবো, যেটা আগে 400 টাকায় যথেষ্ট ছিল না। এবং একই সাথে আমাদের জাপান সেল ইজ ওয়ার্কিং। জাইকার একটা প্রোগ্রাম রয়েছে, এটাকে বলে জাপান ওভারসিজ কোঅপারেশন ভলান্টিয়ার্স। আমরা 200 জন ভলান্টিয়ার চাইবো নেটিভ জাপানি, সো দ্যাট আমাদের বিএমইটিতে এবং প্রাইভেট অর্গানাইজেশনগুলোতেও আমরা যেন এই নেটিভ ভলান্টিয়ার্সদেরকে দিয়ে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাতে পারি। এবং একই সাথে বিডার সাথে আমাদের আলোচনা হয়েছে, বিডা তাদের পলিসি পর্যালোচনা করছেন এবং জানিয়েছেন অলরেডি যে আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনারের জন্য স্পেশাল একটা প্রভিশন ওনারা করবেন। সো কারিকুলাম ইজ নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড সার্বিকভাবে। আমরা এই কারিকুলামের ক্ষেত্রে খুব ইউনিক একটা কাজ করছি জার্মান ল্যাঙ্গুয়েজে। আমরা রোল প্লে উপরে ভিত্তি করে একটা প্রোগ্রাম জার্মান ল্যাঙ্গুয়েজে বিগত আজকে প্রায় 3 মাস হলো এটা চলছে, যাতে স্টুডেন্টরা ফ্ল্যাশ কার্ড দিয়ে কথা বলতেছেন এবং টিচার ইজ অনলাইন, ক্লাসে একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট আছেন যিনি ল্যাঙ্গুয়েজ কোয়ালিফাইড বাট নট দ্যাট হাইলি কোয়ালিফাইড, এবং রিমোট ক্লাস। আমরা এটা ট্রায়াল করতেছি জার্মান ল্যাঙ্গুয়েজে টু সি আমাদের যদি বিএমইটির আজকে 140টার উপরে শাখা আছে, আমাদের 140 জন ভালো জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচার নাই, কিন্তু আমরা একজন অনলাইন টিচারকে দিয়ে ক্যান উই ডু ইট রিমোটলি। এবং দ্যাট ট্রায়াল ইন টার্মস অফ জার্মান ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি সাকসেসফুল।
আমি অনেক বিএমইটির প্রিন্সিপালের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে স্টুডেন্টসরা যেহেতু রোল প্লে এবং নিজেরা কথা বলছে অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজ থেকে বেটার করছে, এবং এটাও আমরা জাপানিজের জন্য আমরা চালু করব। এবং একই সাথে বিএমইটি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে টু অ্যাসিস্ট দ্যাট পার্টিকুলার রোল প্লে ট্রেনিং এবং ফ্ল্যাশ কার্ডের জন্য। সো একই সাথে বিএমইটি এখন এটা শুরু করেনি জাপানিজ ল্যাঙ্গুয়েজের জন্য, জার্মানির জন্য এটা কাজ করছে টু ক্রিয়েট এ কারিকুলাম। আমি অল্প করে এখানে ছবি দেখাচ্ছি যে আমরা যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছি সেই অ্যাপ্লিকেশনে দেয়ার উইল বি এ ল্যাঙ্গুয়েজের জন্য ক্লাস ভিত্তিক, এবং যে ক্লাসে যে অডিওটা আছে সেই অডিওটা ক্লাসে যে অডিওটা স্টুডেন্ট শুনবে সেম অডিও সে বাসায় গিয়ে শুনবে, সেম অডিওতে যেই ল্যাঙ্গুয়েজটা তাকে শিখতে হবে সেটা সে ফ্ল্যাশ কার্ডে প্র্যাকটিস করতে পারবে। এগুলো আমাদের ইনোভেশন না, দিস আর স্ট্যান্ডার্ড টিচিং মেথডোলজিস যেগুলো বাংলাদেশে প্র্যাকটিস ছিল না, কিন্তু আমরা এটা জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য ইনিশিয়েট করেছি, অ্যান্ড দিস সেম অ্যাপ্লিকেশন উইল অ্যাকচুয়ালি ওয়ার্ক ফর জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল। তার মানে হচ্ছে আমাদের একজন অনলাইন ইনস্ট্রাক্টর একই সাথে অনেকগুলো ক্লাস করাতে পারবে, এবং প্রত্যেকটা ক্লাস একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকবে, এবং একই সাথে স্টুডেন্টরা তার অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লাসে যেটা করছে সেটা অ্যাপ্লিকেশন পাবে, সেটা বাসায় গিয়ে ফ্ল্যাশ কার্ডের মধ্যে ট্রেনিং নিতে পারবে। সো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা কি কি করেছি। আমি আর অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করব। স্টুডেন্টসদের যেই চ্যালেঞ্জেসগুলো আমরা জেনেছি সেটা হচ্ছে যে ভিএফএস এ একটা ব্যাকলগ হয়েছে। আগে যেখানে জাপানিজ এমবেসি দিত, এটা এখন ভিএফএস এ দেওয়ার কারণে ভিএফএস একটু স্লো করে দিছে। আমরা আমাদের জাপান সেল, স্পেশালি আমাদের জাপান বাংলাদেশ এমবেসি ইন জাপান, তাদের তরফ থেকে এমবেসির সাথে যোগাযোগ করা হয়েছে, এবং এমবেসি জানিয়েছে যে তারা ভিএফএস কে ইনস্ট্রাকশন দিয়েছে টু মেক ইট ফাস্টার। আমরা ফিডব্যাক পেয়েছি যে সিচুয়েশন হ্যাজ ইমপ্রুভ, আবার একই ফিডব্যাকও পেয়েছি সিচুয়েশন খুব ড্রামাটিকলি ইমপ্রুভ হয়নি। সো দ্যাট ইজ সামথিং জাপান স্যার উইল ওয়ার্ক অন। অন্যদিকে স্টুডেন্টদের যে ফাইন্যান্সিং প্রবলেমটা ছিল, এটা অলরেডি 12 থেকে 13টা ব্যাংক অলরেডি স্টুডেন্টদেরকে ফাইন্যান্স করে, কিন্তু আমরা দ্য জাপান স্যার উইল ওয়ার্ক অন টু সি আমরা যদি বাংলাদেশ ব্যাংকের কোনো ব্যাংক গ্যারেন্টি পাই, যে গ্যারেন্টির এগেনস্টে ব্যাংকস উইল বি এনকারেজড টু টেক মোর রিস্ক এন্ড মেবি আরো সহজ শর্তে ঋণ দিতে পারবে। সো স্টুডেন্ট ক্যাটাগরিতে আরেকটা আমরা এসএসডব্লিউ ক্যাটাগরিতে আসি। এই ক্যাটাগরিতে আমাদের 3টা পরীক্ষা অলরেডি অ্যাপ্রুভ, 2টা নতুন পরীক্ষা ছিল। এর মধ্যে একটা হচ্ছে যে অটোমোবাইল ট্রান্সপোর্টেশন বিজনেস, মানে হচ্ছে ড্রাইভিং এবং বিল্ডিং ক্লিনিং। এই 2টা ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়াতে একটা সমস্যা ছিল, বিকজ পিয়ারসন নামে যে প্রতিষ্ঠানটা এটার প্রোমেট্রিক এক্সামটা নিবে তার টাকা ট্রান্সফার, একটা ডলার ট্রান্সফার ইস্যু ছিল। সো আমাদের জাপান সেল হ্যাজ অলরেডি ইস্যুড এ লেটার টু বাংলাদেশ ব্যাংক, এবং এটা ইন পার্সন ফলো আপ করছে। এবং আমি অ্যাকচুয়ালি আই এনকারেজ এন্টারপ্রেনার্স টু কাম টু আস। এই প্রবলেমটা যখন আমাদের কাছে আসছে, এন্টারপ্রেনার্সরা যখন নিয়ে আসছে, তখন কিন্তু আমরা কুইকলি রেসপন্স করেছি। একই সাথে একটা মেজর ইস্যু আছে যে সেন্ডিং অর্গানাইজেশন অনেক সময় বলে যে কারা কারা এক্সাম পাস করছে, কারা কারা কোনটা কোয়ালিফাইড, এটা আমরা জানি না। সো আমরা একটা ওয়েবসাইট তৈরি করতেছি, যে ওয়েবসাইটে ইনফরমেশনগুলো থাকবে। এবং একই সাথে আরেকটা আলোচনা আসছে যে আমরা একটা পলিসি আছে যে মিনিমাম বা ম্যাক্সিমাম কত টাকা একটা অর্গানাইজেশন নিতে পারবে। এটা ইট হ্যাজ বিকাম এ সোর্স অফ ডিসইনসেন্টিভ। অনেক যারা কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান তারা বলছে এত কম টাকা আমি যে ট্রেনিং দেবো, এত খরচ করবো, তা তো হয় না। আর ইভেন্চুয়ালি মানুষ তো 10 লক্ষ 12 লক্ষ 14-15 টাকা দিয়ে যায়, সরকারিভাবে ফিসটা বাড়ানো যায় কিনা। সো আমরা এটা অলরেডি ইভালুয়েট করছি। $3000 একটা ডিসকাশন মাঠে আছে, আমরা সেটা পলিসি হিসাবে অ্যাপ্রুভ করতে পারি কিনা সেটাও আমরা অলরেডি, আমাদের উপদেষ্টা মহোদয় এটা নিয়ে কাজ করছেন, আমাদের সচিব মহোদয়রা আছেন, তারাও এটা নিয়ে কাজ করছেন। একই সাথে এসএসডব্লিউ তে 16টা ক্যাটাগরির মধ্যে মাত্র 5টা ক্যাটাগরিতে আমরা পরীক্ষা দিতে পারি। বাকিগুলো নিয়েও আমাদের জাপান এমবেসিতে আমাদের লেবার উইং লাস্ট উইকও মিটিং করেছে। স্পেশালি ম্যানুফ্যাকচার ফুড বেভারেজ, যেখানে প্রায় 1,40,000 লোক লাগবে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, যেটা হচ্ছে যে বেসিক্যালি ফ্যাক্টরি ওয়ার্কার্স, সেখানে প্রায় 2 লক্ষ লোক লাগবে। এই 2টা ক্যাটাগরিতে আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা সেটার জন্য আমরা কাজ করছি। আশা করি এটা একটা রেজাল্ট পাওয়া যাবে। এবং
নতুন এন্টারপ্রেনার্সদেরকে আমরা চাই আসুক, কিন্তু আমি অনেক নতুন এন্টারপ্রেনার্স জাপানে লোক পাঠানো, আমি যে এন্টারপ্রেনার্স যাদেরকে দেখেছি তারা সবাই এসএমই, ওনারা জাপানি ছিলেন, বাংলাদেশে ফেরত আসছেন, দে ওয়ান্ট টু ডু সামথিং, কিন্তু তারা জাপানে লোক পাঠাইতে শুরুতে দে আর পুট অফ বাই দ্যাট রিক্রুটিং এজেন্সি ফি অফ 30 লাখ টাকা, জাপানে লোক পাঠাইতে 15 লক্ষ টাকা। সো আমরা একটা মেকানিজম তৈরি করেছি যে আপনি যদি লোক পাঠাতে চান, ইউ ক্যান বি এনিওয়ান, আপনি বোয়েসেল এর মাধ্যমে ফ্রিতে লোক পাঠাতে পারবেন। বোয়েসেল উইল গিভ ইউ ফ্রি সার্ভিস, যেটাতে আপনি আপনার লোকটা পাঠাতে পারবেন। ইউ দেন বিল্ড আপ সাম ক্যাপাসিটি, একসময় আপনি রিক্রুটিং এজেন্সি লাইসেন্স দিলেন। উই আর অলসো এক্সপ্লোরিং আমাদের এই রিক্রুটিং এজেন্সি ফি, এটা 30 লক্ষ টাকা এবং 15 লক্ষ টাকা জাপানের জন্য যেটা দিতে হয় সেটা আমরা রিডিউস করতে পারি কিনা, এটা পলিসি উইল অলসো উই আর ওয়ার্কিং। অন্যদিকে আমাদের টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রাম এবং এসএসডব্লিউ এক্সপানশনে আমরা যেটা করছি, আইএম জাপানের সাথে তো একটা প্রোগ্রামের কথা শুরুতেই বলেছি, এটা কয়েক বছর ধরে চলছে। মিরপুরে বিজিটিটিসিতে তাদেরকে ডেডিকেটেড স্পেস আমরা দিয়েছি। এর মধ্যে 3টা এমওইউ গত কয়েক মাসে স্বাক্ষর হয়েছে, যে এর মধ্যে 2টার কথা শুরুতেই বললাম, যেটা প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যেটা করলেন। ওই যাদের সাথে এমওইউ স্বাক্ষর হয়েছে সেই একটা প্রতিষ্ঠানকে মনোহরদি টিটিসি অলরেডি অফার করা হয়েছে, যে জাপানি কোম্পানি ওয়াটামি এজেন্ট কোম্পানি এবং তার বাংলাদেশ পার্টনার, তারা ওই টিটিসিটাকে ডেভেলপ করতেছেন। দে উইল প্রোভাইড দ্য স্কিলস ট্রেনিং, দে উইল প্রোভাইড দ্য ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, এবং তারা বলেছেন তারা জাপান থেকে যে বিনিয়োগটা এসেছে তারা ইভেন টিচার্সদেরকেও ট্রেনিং দিবেন। সো এইভাবে আমাদের কাছে যখন আসছে, অন্যদের একটা প্রতিষ্ঠান, এটা ওয়ার্ল্ড ব্যাংকের রেফারেন্স এসেছিল, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রোগ্রামের রেফারেন্স এসেছিল, সে অন্যদেরকেও আমরা মিরপুরের বিকেটিটিসি অফার করেছি, এবং এগুলো আমরা ফ্রি অফ চার্জ অফার করছি, উইথ এ ভিউ দ্যাট ওনারা ইনভেস্ট করবেন, লোক যাবে, সেইটা থেকে আসলে এক সময় আমাদের অপারেশনাল কস্ট উঠে আসবে। সো এই জিনিসগুলো আমরা সেক্টর ওয়াইজ নিয়েছি, এবং একই সাথে আমাদের কোনো একটা মেজর একটা ইস্যু এসেছে যে এমপ্লয়ার এবং সেন্ডিং অর্গানাইজেশনের মধ্যে একটা গ্যাপ আছে। জাপানে যারা লোক নিতে চায় তারা জানে না বাংলাদেশে কারা ভ্যালিড প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠান, অথবা বাংলাদেশে কারা কারা ট্রেনিং নিয়েছে। আশা করি আগামী কয়েক বছরে আরো ট্রেনার বাড়বে, কিন্তু ট্রেনারদের যারা স্টুডেন্টস তাদের ইনফরমেশন নাই। সো আমরা একটা ওয়েবসাইট করছি, এই ওয়েবসাইটটা আমি আজকে প্রেজেন্ট করতে পারছি না, বাট আমি জাস্ট দেখাচ্ছি যে আমরা উই আর ওয়ার্কিং অন ইট, বিকজ ডেটা এখন ইনকমপ্লিট। সো আমাদের এখানে সবগুলো ডেটা থাকবে, স্টুডেন্টসদের ডেটা থাকবে, যারা যারা কোয়ালিফাইড স্কিলস নিয়েছেন তাদের ডেটা থাকবে, যারা প্রসপেক্টিভ স্টুডেন্টস ও প্রসপেক্টিভ স্কিল টেকার্স তারা এখানে গিয়ে রাইট প্রতিষ্ঠানটা খুঁজে পাবেন, শুধুমাত্র ভেরিফাইড ইনফরমেশনটা থাকবে। এবং আশা করছি এই ওয়েবসাইটটা আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ করতে পারবো, আমাদের জাপান সেলেটে নিয়ে কাজ করছে। সো লাস্ট আমার যে ডিসকাশন, যে এত কিছু যে বললাম সেটা তো সরকার তো অনেক কিছু বলে, কিন্তু এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে প্রাইভেট সেক্টরকে আগে যেতে হবে, কিন্তু প্রাইভেট সেক্টরের তো ওই বিল্ডিং এর 18 তলা বিল্ডিং এর উপর উঠারই পারমিশন নাই। উঠার সময় বুক দুরুদুর উপরে কার সাথে কথা বলবো, কে আমাকে রিসিভ করবে? আমি এখানে জয়েন করার আগে আমার নিজের উপর হোয়াট উই আর ডুইং, উই আর ক্রিয়েটিং এন এনগেজমেন্ট ফ্রেমওয়ার্ক। সো প্রথমে বলেছি উই হ্যাভ ক্রিয়েটেড এ জাপান সেল, এ ডেডিকেটেড জাপান সেল, এবং ইউ ক্যান কপি ইট, write to japancell@gmail.com, you can write to them, এবং জাপান সেল প্রত্যেক মাসে কনসালটেশন করবে উইথ দ্য সেন্ডিং অর্গানাইজেশন, উইথ দ্য স্কিলস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এন্ড স্টুডেন্ট সেন্ডিং অর্গানাইজেশনস, এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে প্রত্যেক মাসে বসবে। এবং আমাদের ওয়েবসাইট ইনশাল্লাহ এটা আর কয়েক সপ্তাহের মধ্যে হয়ে যাবে, সেখানে ইন্টারাকশনের সুযোগ থাকবে, ফোরাম থাকবে, এবং একই সাথে আমরা একটা গুগল ফর্ম তৈরি করেছি। এই গুগল ফর্মের মাধ্যমে ইউ ক্যান গিভ ইউর অপিনিয়ন অ্যান্ড এভরিথিং। সো এটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য। আপনাদের সকলকে ধন্যবাদ।